হর হর মহাদেব। আজকে আমার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম এই বৈদ্যনাথ ধামে আধা ঘন্টার মধ্যে সমস্ত ভিড় এড়িয়ে কিভাবে বাবার দর্শন ও বাবার মাথায় জল ঢালতে পারবেন। তার সাথে সাথে এই ভিডিওতে আরও থাকছে কিভাবে আমরা সহজে বৈদ্যনাথ ধাম অবধি পৌঁছাতে পারবো, এখানে কোথায় থাকলে সবার থেকে বেশি সুবিধা হবে, বৈদ্যনাথ ধাম ছাড়া এখানে আর কি কি দর্শনীয় স্থান আছে, আর আমরা জানবো এখানে এলে কি কি খাবার আপনাকে একবার টেস্ট করতেই হবে। তো চলুন একে একে শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো কিভাবে আমরা এই বৈদ্যনাথ ধামে আসতে পারবো। এখানে আপনি রেল পথে, বিমান পথে আর সড়ক পথে তিনভাবেই আসতে পারবেন। যেহেতু দেওঘরের এখন নিজস্ব বিমানবন্দর আছে, সেই জন্য কলকাতা থেকে মাত্র 20-25 মিনিট সময়ের মধ্যেই আপনি বিমান পথে পৌঁছে যাবেন দেওঘর। আর সড়ক পথে কলকাতা থেকে দেওঘরের দূরত্ব 330 কিলোমিটার। আর যদি আপনি রেল পথে আসেন তাহলে আপনাকে নামতে হবে জেসিডি জংশন। কলকাতা থেকে জেসিডি স্টেশন পৌঁছাতে আপনার ট্রেনের সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। যদিও বৈদ্যনাথ ধামের সবচেয়ে নিকটস্থ স্টেশন কিন্তু হলো বৈদ্যনাথ ধাম স্টেশন। শাখা লাইনে অবস্থিত এই টার্মিনাল স্টেশনটিতে সরাসরি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলো এসে পৌঁছায় না, সেই জন্য আপনাকে নামতে হবে জেসিডি স্টেশন। আর এই জেসিডি স্টেশন থেকে 7 কিলোমিটার দূরত্বে অবস্থিত বৈদ্যনাথ ধামে পৌঁছাতে স্টেশন চত্বরে সবসময়ের জন্য আপনি পেয়ে যাবেন অটো, টোটো। বাবা বৈদ্যনাথ ধাম যাওয়ার যাত্রা আমাদের শুরু হয়েছিল 19শে জানুয়ারি। কলকাতা স্টেশন, ট্রেন দরভাগা এক্সপ্রেস। আমরা অবশেষে কলকাতা স্টেশন পৌঁছালাম। তো ট্রেন দিয়ে দিয়েছে, এখানে আমার সিট আছে। উবের বাইকে করে গড়িয়া স্টেশন থেকে কলকাতা স্টেশন পর্যন্ত আসা দারুণ একটি সুন্দর ভিডিও আমি এই চ্যানেলে পোস্ট করে রাখলাম, দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। যাদের অপেক্ষায় ছিলাম তারা এসে গেছে। অবশেষে ট্রেনে উঠে পড়লাম। এদিকে এই যে গোপাল আর এই যে আমাদের মাসি। আমাদের ট্রেন ছাড়লো 10টা 45, একদম টাইমে ছাড়লো। অনেকদিন পরে আবার এটা যাচ্ছি, যদিও এটাও অত্যন্ত শর্ট ট্রিপ। আজকে যাচ্ছি, কালকে থাকবো, পরশু। ট্রেন চলতে শুরু করলো, সাথে সাথে আমাদের মুখও চলতে শুরু করলো। শুরু করলাম মাসির আনা মিষ্টি দিয়ে। কিছুটা সময় জানলার পাশে বসে থাকার পর আপার বেডে উঠে গেলাম একটু শোয়ার জন্য। সেখানে গিয়ে একটা দারুণ জিনিস দেখলাম। ট্রেনের সিলিংয়ের এই জয়েন্টের মধ্যে দেখুন কত কিছু ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে। সত্যি এরকম অদ্ভুত মানুষও হয় যারা এই সমস্ত কাজকর্ম করে। যাই হোক, এবার একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো আমাদের স্লিপার ক্লাসের টিকিটের দাম ছিল 225 টাকা করে পার হেড। 3টে বাজে, খিদে পেয়ে গেছে। আমাদের ট্রেনটা 1 ঘন্টা লেটে চলছিল, যার জন্য আমাদের টাইমিংটা একটু গন্ডগোল হয়ে গেল লাঞ্চের। যাই হোক, অবশেষে নেমে পড়লাম জেসিডি স্টেশন। অবশেষে নেমে গেলাম জেসিডি। এখন টাইম 4:20, 1 ঘন্টা লেট আমাদের ট্রেন অলরেডি। 3 নম্বরে এসে থামলো জেসিডিতে। ট্রেনের অভিজ্ঞতা কেমন তোমাদের? জেসিডি স্টেশনে পৌঁছে গেলাম। এবার প্রশ্ন, আপনি কোথায় থাকবেন? আপনি যদি মন্দিরের কাছাকাছি এলাকায় থাকতে চান তাহলে আপনাকে টাওয়ার চক ও শিবগঙ্গা এলাকায় থাকতে হবে, আর না হলে আপনি যদি চান স্টেশনের কাছাকাছিও থাকতে পারেন। আমরা যেরকম ছিলাম রিয়েলিটি রিটায়ারিং রুমে। আমরা নিয়েছিলাম এসি ডবল বেডেড রুম। আমাদের পার রুম ভাড়া পড়েছিল 900 টাকা করে 24 ঘন্টার জন্য। আমরা 2 দিনের জন্য বুক করেছিলাম রুম। যেহেতু এই সমস্ত রিটায়ারিং রুম রেলের চত্বরের মধ্যেই থাকে, তো এখানে সিকিউরিটিটা খুব হাই থাকে। তো এই জন্য আপনারা চাইলে এরকম জায়গা থাকতেই পারেন। আপনি যদি এখানে এসে এখানকার রিটায়ারিং রুমে থাকতে চান, তবে এখানকার রিটায়ারিং রুম নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও বানিয়েছি, যেটা আমার চ্যানেলে আছে। ভিডিওটি দেখলে রিটায়ারিং রুম সম্পর্কে আপনার অভিজ্ঞতা সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে। এখন আমরা আছি জেসিডি স্টেশনের আইআরসিটিসি রিটায়ারিং রুমে। তো আমরা রিটায়ারিং রুমের আমরা ডবল বেডের এসি রুমটা বুক করেছিলাম। যদিও শীতকাল, আমাদের কোনো অপশান ছিল না, আমাদের সব রুম বুক ছিল। তো আমরা এই 2টো রুম পেয়েছিলাম, 2টো রুম আমরা বুক করে নিয়েছি। আমরা 19-20 2টো দিন 24 ঘন্টা করে আমরা বুক করেছি। 12 ঘন্টা করেও রুম বুক করা যায়। একদম স্টেশনের পাশে, ওখান থেকে দেখা যাচ্ছে স্টেশনটা। তো স্টেশনের একদম পাশে নিচে কিন্তু এদের ক্যান্টিনও আছে, খাওয়া যাবে। কিংবা এই যে স্টেশন এরিয়া আছে, স্টেশন এরিয়ার বাইরেও কিন্তু অনেক খাবারের দোকান আছে, যেখান থেকে খাবার কিনে খাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। আমরা এখন পৌঁছে আগে খেতে এলাম, খুব খিদে পেয়ে গেছে, মাথাটা ধরছে। তো আগে আমরা খেয়ে নিলাম, যেখানে মাসি আছে। আমরা এখন একটা টোটো নিয়ে নিয়েছি। টোটো নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা যেহেতু বেলাতে এসেছি, তো আমাদের কিছু করার ছিল না। আমরা এখন তো একটু মন্দির ঘুরতে যাচ্ছি, যে একটু মন্দিরে আরতি আছে সন্ধ্যাবেলা, মঙ্গল আরতি, তো সেটা দেখার জন্য। ঠান্ডা কেমন? ঠান্ডা লাগা, ভয় পাওয়ার কিছু নেই, এখানে হিন্দি জানতেই হবে তার কোনো মানে নেই, সবাই কিন্তু বাংলা বোঝে। জেসিডি স্টেশন থেকে বাবা বৈদ্যনাথ ধামের ডিস্টেন্স 7 কিলোমিটার, যেখানে অটোতে টোটোতে সময় লাগে মিনিট 10-15।
ঠান্ডা তেমন কিছু লাগছে না এখন। টোটো যেখানে নামিয়ে দিল সেখান থেকে বেশ কিছুটা হেঁটে আমাদের মন্দিরে পৌঁছাতে হলো, কিন্তু মন্দিরে পৌঁছানোর রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। চারিদিকে গিফট আইটেমের দোকান আর রয়েছে প্যারার দোকান। কথায় আছে বাবা যাদেরকে না ডাকে তারা কিন্তু বাবার কাছে পৌঁছাতে পারে না। এর আগে বহুদিন ধরে কিন্তু আমরা বিভিন্ন রকম প্ল্যান করেছিলাম, কিন্তু কোনো প্ল্যান সাকসেসফুল হয়নি। আজকে ভগবানের কৃপায় আমরা কিন্তু পৌঁছে গেলাম অবশেষে বাবা বৈদ্যনাথ ধামে। এখানে সব মিলিয়ে 22টি মন্দির আপনারা দেখতে পাবেন, তবে স্ক্রিনের ডান দিকে যে বড় মন্দিরটি রয়েছে এটি হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম মূল জ্যোতির্লিঙ্গটি, এবং তার সঙ্গে সংযুক্ত বাদিকে যে মন্দিরটি রয়েছে সেটি হয়েছে পার্বতী মন্দির। 51 সতীপীঠের মধ্যে এটি একটি উৎকৃষ্ট উল্লেখযোগ্য মন্দির, যেখানে ধরা হয় সতী হৃদয় এসে পড়েছিল। এই দুটি মূল মন্দির ছাড়া এখানে রয়েছে গণেশ মন্দির, সন্ধ্যা মন্দির, মনসা মন্দির, হনুমান মন্দির, সরস্বতী মন্দির, সূর্য মন্দির, বগলামুখী মন্দির, রাম লক্ষ্মণ সীতা মন্দির, গঙ্গা মন্দির, আনন্দ ভৈরব মন্দির, জগন্নাথ মন্দির, তারা মন্দির, কালী মন্দির, ত্রিপুরা সুন্দরী মন্দির, মা মহাদেব মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, নীলকণ্ঠ মন্দির, নারদ মন্দির, কালভৈরবী মন্দির, চন্দ্র মন্দির আর শনি মন্দির। সন্ধ্যাবেলা মানুষের ভিড় খুব কম থাকে। আমরা 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম গর্ভগৃহে, যেখানে তখন ঘি আরতি চলছিল এবং বাবার সিঙ্গার চলছিল। বাবার দর্শন সেরে ফেরার পথে স্টেশন চত্বর থেকে আমরা লিট্টি খেয়েছিলাম। ঠান্ডার মধ্যে গরম গরম লিট্টি খেয়ে আমাদের দুজনের মুখে বেশ হাসি ফুটেছিল। আজকে আমাদের দ্বিতীয় দিন, আমরা বেরিয়ে পড়লাম। নিচে আছে মাসি আর গোপাল। আমরা আজকে নারায়ণ বাবুর গাড়িতে যাচ্ছি। আচ্ছা, আমরা পরপর কিভাবে যাব? প্রথমে বৈদ্যনাথ ধাম করলেন, প্রথমে বৈদ্যনাথ ধাম, তারপরে বাসুকীনাথ, তারপরে বাসুকীনাথ, ত্রিকুট, তারপর ত্রিকুট, তপবন, নলক্ষা আর সৎসঙ্গটা। সৎসঙ্গে কিছু নেই, তাও একবার দেখে আসবো, সবাই তো যায়, তো দর্শন করে আসবো। বিশেষ করে বাঙালিদের কাছে সৎসঙ্গ আশ্রম বা অনুকূল ঠাকুরের আশ্রমটা কিন্তু দেওঘরের একটা বিশেষ দর্শনীয় স্থান। কিছু কিছু মানুষের কাছে কিন্তু দেওঘরটা শুধুমাত্র প্রসিদ্ধ এই সৎসঙ্গ আশ্রমের জন্যই, তাই সেটাকে কিছুতেই মিস করা যাবে না। আমাদের গাড়ি থেকে নামিয়ে দিল, এবার আমরা যাচ্ছি মন্দিরের পথে পুজো দেওয়ার উদ্দেশ্যে। বাবার মাথায় জল ঢালবো বোম বলে, ওম নমঃ শিবায়। যেহেতু আগের দিন রাতে আমরা বাবার দর্শন করে গেছিলাম, সেই জন্য মাসি আর গোপাল ভিড়ের মধ্যে যেতে চাইলো না, কিন্তু আমি বাবার মাথায় জল ঢালবো বলে এখানে এসেছি, তো আমি তাই জন্য যাচ্ছি একাই। পুজোর জন্য যাচ্ছি লাইন দিয়ে, এটা ভিআইপি লাইন, 300 টাকা দিয়ে আমাকে ভিআইপি লাইন। আমি যে পান্ডা ছিল সেই কার্ডটা দিয়ে দিল, তো আমি এখন এগিয়ে যাচ্ছি। 2025-এ প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে আমরা গেছিলাম স্নান করতে, সেখান থেকে আমি গঙ্গার জল নিয়ে এসেছিলাম। আমার অভিলাষা ছিল সেই ত্রিবেণী সঙ্গমের জল আমি বাবার মাথায় দেবো, তো বাড়ি থেকে আমি সেই জল নিয়ে এসেছিলাম। আমি পান্ডার সাথে কথা বলে দিলাম, পান্ডা বলল কোনো অসুবিধা নেই, আপনি সেই জলই ঢালতে পারবেন। আজকে পুজো দেওয়ার জন্য আগের দিন রাতেই আমি এই পান্ডা সেট করে গেছিলাম। আমাকে পান্ডা বলেছিল 300 টাকা দিলে ভিআইপি পাস হয়ে যাবে, আর কিন্তু কিছু দিতে হবে না। পান্ডার সঙ্গে দেখা হওয়ার পরেই 20 টাকার ফুল কিনে আমাকে ওখানেই পুজো দিয়ে দিল। তারপর ভিআইপি কার্ডটা আমার হাতে দিয়ে বলল, আপনি এগিয়ে যান, আমি ঠিক সময় আপনার কাছে পৌঁছে যাব। আমি জানি না অন্য কোনো পান্ডার কাছে গেলে কি হতো, কিন্তু ইনি খুবই ভালো ছিল। প্রচণ্ড ভিড় ছিল গর্ভগৃহে, আমাকে টেনে ভেতরে ঢুকিয়ে সুন্দর করে আমাকে কিন্তু বাবার মাথায় জল দেওয়ার সুযোগ করে দিয়েছিল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে প্রচুর মানুষ আছে, প্রচুর তাদের অভিজ্ঞতা হয়, আমার অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো। আমি যে পান্ডার কাছ থেকে পুজো করিয়েছিলাম, আমি অবশ্যই রেকমেন্ড করবো যে আপনারাও তার সঙ্গে যোগাযোগ করুন। সত্যি খুব সুন্দরভাবে কিন্তু আপনার পুজোটা করিয়ে দেবে। বাবা বৈদ্যনাথ ধামের মাথায় জল ঢেলে তারপরে আমি গেলাম আশেপাশের ছোট ছোট মন্দিরগুলোতে। সেখান থেকে দেখার পরে আমি চলে গেলাম পার্বতী মন্দিরে মায়ের দর্শন করতে। আমি এখানে বৈদ্যনাথ ধামে পুজো দিলাম। আমার কাছে শিবনাথ পান্ডাজি ছিলেন, উনি আমাকে খুব ভালোভাবে পুজো করিয়ে দিলেন। আমরা একটু ওনার মুখ থেকে শুনে নিচ্ছি, ওনার নাম্বারগুলো নিয়ে নিন। मेरा नाम शिवनाथ पंडा हुआ, हम बाबा बैद्यनाथ धाम के पंडा जी हुए। हमारा फ़ोन नंबर है 6201952923 6201952923। आप लोगों को पूजा करने आना है तो आइए, खूब अच्छे से पूजा पाठ करा देंगे। जय बैद्यनाथ।
মহাকাল মন্দিরের সামনে এনার বসার জায়গা, এখানে গেলে ওনাকে পাওয়া যাবেন। এখানে ওনার বোর্ডও লাগানো রয়েছে। এখানে গিয়ে আপনি লাইনে দাঁড়িয়ে কিন্তু ভিআইপি পাস নিজেও কিনতে পারেন, সেখানে 250 টাকা করে পড়বে। কিন্তু আমার মনে হয় যদি আপনি ভিআইপি পাস দিয়েই যান তাহলে কোনো পান্ডার থেকে ভিআইপি পাসটা নিন, তাহলে আপনার পুজো দেওয়া থেকে সব কিছু কিন্তু আপনার সুন্দরভাবে হয়ে যাবে। কারণ গর্ভগৃহের মধ্যে কিন্তু পান্ডাদের বিশাল একটা হোল থাকে, যেখানে আপনি একা গেলে কিন্তু সেরকম সুবিধা করে উঠতে পারবেন না। পুজো সেরে আমি আবার আমার পার্টনারদের সঙ্গে মিলিত হলাম। এবার আমরা বেরোচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে। একটা কথা শেয়ার করা হয়নি, আমার পুজো দেওয়ার পরে আমি কিন্তু পান্ডাকে 100 টাকা দিয়ে এসেছিলাম, কারণ আমার ব্যক্তিগতভাবে পান্ডা আমাকে খুবই হেল্প করেছে। কারণ আমার পায়ে একটু চোট ছিল, পান্ডা আমাকে কিন্তু টেনে গর্ভগৃহের মধ্যে ঢুকিয়েছে। কারণ ওখানে একটাই দরজা, সবাই ঢুকছে সবাই বেরোচ্ছে, তো সেখানে একটা বিশাল একটা জটলার মধ্যে ছিল, যেখানে কিন্তু আমি একা হলে হয়তো সেখানে ঢুকতেই পারতাম না। আমাকে টেনে ঢুকিয়ে দিল এবং আমাকে সুন্দরভাবে জায়গা করে দিল বাবার মাথায় জল দেওয়ার জন্য। সেই জন্য আমি নিজে থেকেই এই পান্ডার নাম্বারটা আমি আমার ভিডিওতে ইনক্লুড করে দিলাম। এবার আমাদের গন্তব্য বাসুকীনাথ মন্দির। কথায় আছে বাবা বৈদ্যনাথ দর্শনের পর যদি বাসুকীনাথ মন্দির দর্শন করা যায় তাহলেই এই পুজোটা সম্পূর্ণ হয়। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, এবার কিছু খাওয়া যাক। খাওয়াটা সবসময় আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কি খাবেন। তবে আমরা এখানে এসে কিন্তু সব ভেজ মিল খেয়েছিলাম। মোটামুটি 60 টাকা থেকে 100 টাকার মধ্যে আপনি এখানে খুব সুন্দরভাবে ভেজ মিল পেয়ে যাবেন। তবে একটা কথা না বলে পারলাম না, 60 টাকা থেকে শুরু করে 100 টাকা যে হোটেলেই খাই না কেন সব খাবারের টেস্ট আমার কাছে একই রকম লেগেছিল। আমরা এখন আছি বাসুকীনাথ মন্দিরের পথে। অনেকক্ষণ ধরে জার্নি করার পর আমরা এখানে পৌঁছালাম, প্রায় 45-46 কিলোমিটার এর দূরত্ব বৈদ্যনাথ ধাম থেকে। আমরা এখন আছি বাসুকীনাথ টেম্পল। বাসুকীনাথ টেম্পল দেখতে দেখতে চলুন আমরা জেনে নিই বাবা বৈদ্যনাথ ধামের পৌরাণিক গল্প। লঙ্কার রাজা রাবণ ছিল শিবের পরম ভক্ত। শিবকে পাকাপাকিভাবে লঙ্কায় স্থাপন করার জন্য তিনি হিমালয়ে কঠোর তপস্যা করেন। মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে একটি লিঙ্গ দিয়ে বলেন, তুমি এই লিঙ্গটিকে নিয়ে লঙ্কায় স্থাপন করো, কিন্তু শর্ত একটাই, মাঝপথে কোথাও এটিকে রাখা যাবে না, মাটিতে রাখলে এটা ওখানেই স্থাপন হয়ে যাবে। কিন্তু মাঝপথে রাবণ ওই লিঙ্গটি একটি বালকের হাতে দেন, যে বালকটি ছিলেন ছদ্মবেশ রূপে নারায়ণ। নারায়ণ সেই লিঙ্গটিকে মাটিতে রেখে দেন এবং সেখানে এই লিঙ্গটি স্থাপিত হয়ে যান, যেটা এখন বৈদ্যনাথ ধাম। বাসুকীনাথের পর আমাদের পরবর্তী ত্রিকুট পাহাড়। এখানে কিন্তু খুব সাবধান, এখানে কিন্তু খুব উৎপাত বাঁদরের। আপনার চশমা, সানগ্লাস, টুপি, মোবাইল ইত্যাদি কিন্তু এরা যখন তখন কেড়ে নিয়ে চলে যেতে পারে। আমরা এখন এসেছি ত্রিকুট পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ত্রিকুট পাহাড়টি খুবই সুন্দর। কিছু মন্দির, ঝর্ণা আর পাহাড়ি পথ ট্রেক করে যেতে হবে। যদিও আমার পায়ে ব্যথা থাকার জন্য আমি বেশিটা উঠতে পারিনি, তবে যেটুকু উঠেছিলাম প্রচুর ফটো তুলেছিলাম, ভিডিও তুলেছিলাম। তবে এখানে গেলে অবশ্যই কিন্তু এখানকার বাঁদরগুলোকে কিছু কিনে খাওয়াবেন। আমরা ত্রিকুট পর্বত দেখে আমরা এখন ফিরছি। আমরা কোথায় যাব এখন? তপবন। আমরা এখন তপবন যাব। সাইট সিনের জন্য আমাদের কাছ থেকে 2500 টাকা চাইছিল, আমরা 2200 টাকা দিয়ে গাড়ি বুক করে পুরোটা ঘুরেছিলাম। কি বলবি, কি কি আছে ভেতরে? এখানে 11 মন্দির, 7 মেন মন্দির, হনুমান। এই গাই আমরা এখন আছি তপবন। মন্দির আছে সামনে, আর ওই উপরে চূড়া আছে। তপবনের পর এবার নলাক্ষা মন্দির। গোপাল ধাই ধাই করে চলে গেছে, আমি আর মাসি যাচ্ছি নলাক্ষা মন্দির দেখতে। এই মন্দিরটা করতে 9 লাখ টাকা লেগেছিল। দেওঘরের সমস্ত দর্শনীয় স্থান। এই মন্দিরটি কিন্তু খুবই সুন্দর, দারুণ কারুকার্যময় মন্দির। আমরা যদিও এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, কিন্তু মন্দিরটা খুব সুন্দর, ভেতরে লাইট জ্বলছিল, লাইটিংটাও খুব ভালো ছিল। আমরা এখন এসেছি অনুকূল ঠাকুরের এটা সৎসঙ্গ বিহার। এটা সৎসঙ্গ বিহার, সৎসঙ্গ আশ্রমে এসেছি। অনুকূল ঠাকুরের এই সৎসঙ্গ আশ্রমটি দেখে আমি খুব আশ্চর্য হয়েছি। কি দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা। হাতে যদিও সময় ছিল না, তবুও জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে। সাইট সিন শেষ, গোপাল ঘরে এসে শুরু করেছে। আমি আর মাসি বেরিয়ে পড়লাম স্ট্রিট ফুড খেতে। প্রথমেই আমরা শুরু করলাম গরম গরম কচুরি আর ঘুগনি দিয়ে, দারুণ ছিল। তারপরে খেয়েছিলাম ভাজা লিট্টি, সেটার টেস্টও দারুণ ছিল। এবং তারপরে আমরা মোমো খেয়েছিলাম, ফ্রাইড মোমো আর স্টিম মোমো। এখানকার আরেকটা ফেমাস খাবার দই চিড়ে, যদিও সেটা আমাদের খাওয়া হলো না। এবারকার মতো আমাদের যাত্রা শেষ, পরে কখনো এলে সেটা ট্রাই করব আমরা।
আমাদের রুম ছাড়ার টাইম ছিল 8টা। আমরা ঠিক টাইমে আমরা রুম ছেড়ে দিলাম। তারপর আমরা বাইরে এসে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে আমাদের ট্রেন ছিল 9:27, যে ট্রেনটি একদম রাইট টাইমে আমাদের কলকাতা স্টেশনে পৌঁছে দিয়েছিল। আমাদের এই টোটাল ট্রিপটা করতে পার হেড খরচ পড়েছিল 3000 টাকা করে। তাহলে বন্ধুরা, এটা ছিল আমাদের দেওঘর ভ্রমণ। দেওঘর ভ্রমণ করতে গিয়ে যা যা ইনফরমেশান আমি পেয়েছিলাম সমস্ত ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি কিছু থাকে আমাকে মেসেজ করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।